বাংলাদেশের মিডিয়া চরিত্র ঝোঁক ও ঝুঁকি, এটা কোনো অর্থেই কোনো থিওরিটিক্যাল পার্সপেক্টিভটা কভার করা হয় নাই। আমরা মনে করি এখনকার যে রিয়ালিটি, আগে আমাদের প্রলোভনটা জানা দরকার। সেজন্য খুবই আপনার সারফেস লেভেলের বলা যেতে পারে থিওরিটিক্যাল দিক থেকে। আমি থরলি পড়ে যাচ্ছি। আমি মাসুদ জাকারিয়া। প্রস্তাবনা: যে কোনো দেশের মিডিয়া সে দেশের নাগরিকদের চেতনা, কালচার ও রাজনৈতিক প্রবণতাকে গঠন করার ক্ষেত্রে ভূমিকা পালন করে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদেশের মিডিয়া চরিত্রগত ঝুঁকের দিক থেকে কেবলমাত্র ইন্ডিয়ার রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য বজায় রাখার কাজে বিশেষভাবে নিবিষ্ট। এই প্রস্তাবনার পক্ষে অসংখ্য নজির পেশ করা যায়, যা এই ছোট প্রবন্ধের কলবল বাড়াবে বলে উল্লেখ করা হলো না, তবে লেখক ও আলোচকদের কথায় সেগুলোর উল্লেখ থাকবে। এই বিষয়টি নিয়ে আমাদের উদ্বেগের প্রধান কারণ হলো মিডিয়ার উপর ইন্ডিয়ার প্রভাব বাংলাদেশকে এমন একটি রাষ্ট্রে পরিণত করেছে যা এখানকার রাষ্ট্রযন্ত্রকে জনগণের স্বার্থের বিপরীতে দাঁড় করিয়ে দিয়েছে। এছাড়া দিল্লির অর্থনৈতিক রাজনৈতিক স্বার্থ এবং হিন্দু জাতীয়তাবাদী বয়ানের সাথে এখানকার মিডিয়ার যে সংযোগ, সেটা এই দেশের নাগরিকদের আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্নের সাথে সাংঘর্ষিক। গত 15 বছরের দুর্বৃত্তায়িত রাজনীতি ও ফ্যাসিবাদ ছিল এই সংযোগের অনিবার্য ফলশ্রুতি। আরো সুনির্দিষ্ট অর্থে একে অন্যের কারণ ও ফলাফল। এ প্রসঙ্গে গত 1/11-র আগে ও পরে প্রথম আলো ডেইলি স্টার গোষ্ঠীর সাথে দিল্লি সরকারের অর্কেস্ট্রেটেড প্রোপাগান্ডাকে রেফারেন্স হিসেবে উল্লেখ করা যেতে পারে। বাংলাদেশের মিডিয়ার চরিত্র ও ইন্ডিয়ার প্রভাব। বাংলাদেশের প্রধান মিডিয়া হাউসগুলোর চরিত্র যে ইন্ডিয়ার এস্টাবলিশমেন্টের রাজনৈতিক ও কালচারাল আধিপত্যের অধীন, সেটা স্রেফ দিল্লির সরকারি পলিসিগুলোর প্রতি এদেশের মিডিয়ার নিঃশর্ত সমর্থনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এইসব মিডিয়ার কন্টেন্ট, আর্ট অফ প্রেজেন্টেশন ও নীতিগত মানদণ্ডের মধ্যেও এই পক্ষপাতের ছাপ স্পষ্ট। তাদের প্রতিদিনের খবর উপস্থাপনা, প্রতিবেদন, বিশ্লেষণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্যেও ইন্ডিয়ার এজেন্ডার উপস্থিতি ব্যাপকভাবে লক্ষণীয়। বাংলাদেশের মিডিয়ার উপর ইন্ডিয়ার নিয়ন্ত্রণের দুটি ক্ষেত্রকে বিশেষভাবে চিহ্নিত করা যায়। এক, সাংস্কৃতিক জাতীয়তাবাদ প্রতিষ্ঠা। ইন্ডিয়ার প্রভাবে বাংলাদেশের মিডিয়ার এমন একটি সাংস্কৃতিক জাতীয়তাবাদের বয়ান তৈরি করেছে যা হিন্দু কালচারের উপর ভর করে গঠিত। উদাহরণস্বরূপ বলা যায়, বাঙালি কালচারাল প্রোগ্রামগুলোতে অনেক ক্ষেত্রে অপ্রাসঙ্গিকভাবে হলেও রবীন্দ্রনাথ ঠাকুরকে অগ্রাধিকার দেওয়া হয়, অথচ মুসলিম ঐতিহ্য ও কালচারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের উপেক্ষা করা হয়। আজকে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটির প্রোগ্রামে গিয়েছিলাম, শেষে একটা সংক্ষিপ্ত কালচারাল অনুষ্ঠান ছিল, তার 98% হচ্ছে রবীন্দ্রনাথ। আপনি রবীন্দ্রনাথের প্রতি বিদ্বেষ দেখানোর কোনো দরকার নাই, কিন্তু রবীন্দ্রনাথই যদি বাংলাদেশের মানুষের কালচার হয়, তাহলে এটা নিশ্চয়ই হিসাব করার ব্যাপার আছে যে কোত্থেকে এই ঘটনা ঘটলো, কেন ঘটলো। রাজনৈতিক কাঠামোর উপর কুপ্রভাব। বাংলাদেশের মিডিয়াগুলো ইন্ডিয়ার রাজনৈতিক স্বার্থে এমন একটি বয়ান পেশ করে যা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি ও স্বাধীন আন্তর্জাতিক ভূমিকার বিরুদ্ধে কাজে লাগানো হয়। উদাহরণস্বরূপ, প্রথম আলো ডেইলি স্টারের মতো মিডিয়ায় ইন্দো বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ইন্ডিয়াকে সবসময় একটি সুবিধাজনক অবস্থানে রাখা হয়। বাংলাদেশের কূটনৈতিক স্বার্থ, সীমান্ত সমস্যা এবং পানির অধিকার সংক্রান্ত বিষয়গুলোতে এইসব মিডিয়া ইন্ডিয়ামুখী অবস্থান নেয়। উপরের বক্তব্যের সপক্ষে উদাহরণ হিসেবে এইটুকু উল্লেখ করাই যথেষ্ট যে প্রথম আলো তার প্রতিবেদনে বারবার এমন একটি ধারা বজায় রাখে যা ইন্ডিয়ার স্বার্থ রক্ষার দিকে ঝুঁকে থাকে। পত্রিকাটিতে সীমান্তে বিএসএফ দ্বারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়মিত উপেক্ষা করা হয়। অন্যদিকে ডেইলি স্টার হামেশাই এমন সব রিপোর্টিং করে যা দিল্লির বাণিজ্যিক ও কূটনৈতিক স্বার্থ রক্ষা করে। এছাড়াও তাদের দ্বারা তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে
বাংলাদেশের অবস্থানকে দুর্বল করে পেশ করা ও ইন্ডিয়ান আর্মির সাথে সুর মিলিয়ে আমেরিকার তথাকথিত ওয়ার এন্ড টেররের পক্ষে কোরাস গাওয়ার নজির রয়েছে। বাংলাদেশে মিডিয়ার সৃষ্ট ঝুঁকি: এক, রাষ্ট্রঘাতী নীতি। গত 15 বছরে সোশ্যাল মিডিয়াগুলোর ফেসিবাদ বিরোধী কন্টেন্ট ও কমেন্ট বিশ্লেষণ করে একথা নিঃসন্দেহে বলা যেতে পারে যে এদেশের সাবেক সরকারের অনুগৃহীত মিডিয়াগুলো বাংলাদেশের জনগণের স্বার্থকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করেছে বলে জনগণের জোরদার ধারণা রয়েছে। জনগণ বিশ্বাস করে এই মিডিয়া হাউসগুলো জনস্বার্থের পরিবর্তে দিল্লির আঞ্চলিক আধিপত্য ও বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকে, যার ফলে রাষ্ট্রের সার্বভৌমত্বহানির আশঙ্কা দেখা দেয়। 2, ইসলামোফোবিয়া ও মুসলমান দমন নীতি। প্রধানত 1991 সালের পর থেকে বাংলাদেশের মিডিয়া হাউসগুলো রাষ্ট্রীয় ইতিহাস প্রসঙ্গে মুসলমান নাগরিকদের ঐতিহাসিক অবদান স্বীকার করতে দ্বিধাগ্রস্ত ও লজ্জিত বোধ করে। উদাহরণস্বরূপ 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিং, 21শে ফেব্রুয়ারি ও 1971 সালের ইতিহাস প্রসঙ্গে এদেশের জনগণের বদলে ইন্ডিয়ান প্রোপাগান্ডার উপর বেশি জোর দেওয়া হয়। 3, সাংবাদিকতার স্বাধীনতা সংকোচন। বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে সাংবাদিকতার স্বাধীনতা নেই বলে এদেশের পেশাদার সাংবাদিকরা বারবার বলেছেন। প্রধানত ইন্ডিয়ামুখী পলিসি অনুসরণ করতে গিয়ে গণমুখী সাংবাদিকতা অসম্ভব হয়ে পড়েছে বলে জনমনের ধারণা রয়েছে। এই মিডিয়া সেক্টর নিয়ে যা করা যেতে পারে, আমাদের কয়েকটা প্রস্তাবনা: বাংলাদেশের মিডিয়া সেক্টরকে দিল্লির আধিপত্য থেকে মুক্ত করে একটি জনগণমুখী অবস্থানে ফিরিয়ে আনতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা জরুরি। 1, মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করা। সরকার ও সিভিল সোসাইটির দিক থেকে স্বাধীন সাংবাদিকতার পক্ষে দ্ব্যর্থহীন অবস্থান নিতে হবে। 2, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিরোধী দুর্বৃত্ত ও আলিগারদের মালিকানা প্রতিরোধ। মিডিয়ার পলিসি ও পরিচালনা নীতির ক্ষেত্রে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। সেক্ষেত্রে চিহ্নিত রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিরোধী সামাজিক অর্থনৈতিক দুর্বৃত্ত ও আলিগারদের মিডিয়ার মালিক হওয়ার পথ বন্ধ করতে হবে। 3, জনগণের কালচার ও ইতিহাস যথাযথ উপস্থাপন। বাংলাদেশের কালচার ও ইতিহাসকে যথাযথভাবে তুলে ধরতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের জাতীয়তাবাদ বনাম মুসলিম জাতীয়তাবাদ এর তথাকথিত দ্বন্দ্বের নিরসন ঘটবে। 4, পাবলিক পারসেপশনকে আমলে নিয়ে রাষ্ট্রের মিডিয়া পলিসি প্রণয়ন। জনগণ মিডিয়ার প্রোপাগান্ডা ও এর পেছনে সক্রিয় বিদেশি রাজনৈতিক স্বার্থ সম্পর্কে সচেতন। এই বিষয়টি সবাইকে আমলে নিতে হবে। সেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে গণবিরোধী অবস্থান নেওয়ার দায় মিডিয়াকে গ্রহণ করতে হবে এবং প্রয়োজনীয় পেনাল্টি ভোগ করতে হবে। উপসংহার: বাংলাদেশের মিডিয়া সেক্টর বর্তমানে একটি সংকটময় সময় পার করছে। গত 36শে জুলাই, 5ই আগস্ট এর আগে ও পরে দিল্লিমুখী ভূমিকার কারণে এদেশের প্রধান মিডিয়া হাউসগুলো গণবিরোধী ও রাষ্ট্রঘাতী বলে চিহ্নিত হয়েছে। এই কারণে মিডিয়ার চরিত্র, ঝোঁক ও তাদের সৃষ্ট ঝুঁকির একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমাদের এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে সহায়তা করতে পারে। এখন সময় এসেছে বাংলাদেশের মিডিয়াকে দেশের মানুষের স্বার্থ মোতাবেক পুনর্গঠন করার, দিল্লির আধিপত্য থেকে মুক্ত করার। থ্যাংক ইউ। বাংলাদেশের মিডিয়া চরিত্র আগে আজকের অনুষ্ঠানের এই সেশনের চেয়ার বন্ধু বসিরুল হক সিনহা এবং অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা আছেন, বিশেষ করে এডিটর। বাংলাদেশের মিডিয়ার চরিত্র, ঝোঁক ও ঝুঁকি, যেটা মাসুদ জাকারিয়া খুব ভালো একটা আর্টিকেল লিখেছেন। আমি মনে করি এটাকে আসলে এডিটোরিয়াল পাতা যেতে পারে। এটা ওনার একটা মতামত জাস্ট।
এখানে কিন্তু কোনো রেফারেন্স নেই। একটা সেমিনার, সিম্পোজিয়াম, এগুলিতে একটা পেপার দাঁড় করাতে হলে সেক্ষেত্রে কিছু রেফারেন্স লাগে, যা শোনার মতামত, কিন্তু উনি ভালো লিখেছেন। তা আমার কিছু অভিজ্ঞতা আছে আর কি। আমি একদিকে জাতীয়তাবাদী ইসলামী ধারার মানুষ, কিন্তু আমি সারা জীবন কিন্তু ইন্ডিয়ান মিডিয়াতেই কাজ করেছি। সেক্ষেত্রে আমার বেশ কিছু বিরূপ অভিজ্ঞতা আছে আর কি। আমি দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে কিছু বলছি আর কি, যে একটা হয়তো HRC, হিউম্যান রাইটস কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ, ওরা একটা দিল, WHO ওরা একটা রিপোর্ট দিল, দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা 4টা লাইন আছে, এডিটর এটা করে দিল, মার্কই করে দিল, এগুলি যাবে না, এগুলি যাবে না। এগুলি আমার একেবারেই অভিজ্ঞতা। এবং গেলেও শেষের দিকে একটা লাইন দিও শুধু। আর বিশেষ করে হিন্দু কালচারকে যেভাবে আফোর্ড করা যায়, আমাদের প্রতি ডিকটেশনই থাকতো, একটা মিটিংয়ে ডিকটেশনই থাকতো, যেভাবে মানে মুসলিম ইয়েগুলিকে কন্টেন্টগুলিকে, মুসলিম আফোর্ড করা কন্টেন্টগুলিকে, ওগুলি না, এগুলি যাবে না, এগুলি যাবে না, এগুলি যাবে না। সো দ্যাট আমি বলবো যে আমাদের এই কালচার থেকে এখন বেরোনোর, এই বিশেষ করে জুলাই বিপ্লবের পর এইখান থেকে বেরিয়ে আসার আমার মনে হয় যথেষ্ট সুযোগ এখন তৈরি হয়েছে। এই আর্টিকেলটা সেক্ষেত্রে অনেক কাজে লাগবে। ধন্যবাদ। সঙ্গে সংযুক্ত ছিলাম বিভিন্ন পর্যায়ে। তো মিডিয়ার ব্যাপারে যেটা ধারণা হয়েছিল সেটা হচ্ছে বিশেষ করে স্বাধীনতার পর থেকে। তো এই যে স্বাধীনতার যুদ্ধের ইতিহাসটা না জানলে আমরা মিডিয়া নিয়ে যাই বলি না কেন, আমার মনে হয় ওখানে এক ধরনের শূন্যতার থেকেই যাবে। এই স্বাধীনতার যুদ্ধটা একটু খেয়াল করতে হবে। আমাদের পূর্ববর্তী সেশনে একজন আমার বড় ভাই বলেছিলেন যে ভাসানী ম্যাপের যে ভূমিকাটা ছিল উপনিবেশবাদ বা আমাদের জাতীয়তাবাদের জাগরণে তাদের ভূমিকাটা উপেক্ষা করলে কিন্তু ইতিহাসের একটা বড় দিক হারিয়ে যাবে। তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সেই আলোকেই আমি বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাসটার সঙ্গে আমরা পরিচিত, সেটা কিন্তু একটা মিথ্যাচার, সম্পূর্ণ মিথ্যাচার। এই কারণে আমি কেন এটা বলছি, এই কারণে যে দেখেন 70-এ নির্বাচন হয়েছিল, এটা একটা প্রহসনমূলক নির্বাচন। তার আগে 70-এ যে একটা বিরাট ঘূর্ণিঝড় হয়, সেখানে তো আমরা জানি 15 লক্ষের উপরে লোক মারা গেছিল, এবং তারও বহু বেশি সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং এই মৃতদেহের উপরে দাঁড়িয়ে 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে 70-এর নির্বাচনটা অনুষ্ঠিত হয়, এবং সেখানে একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগ অংশগ্রহণ করে। এবং আওয়ামী লীগের সঙ্গে তাদের যারা দোষর ছিল, যেমন একটা আমরা বলতাম যে গেরা ন্যাপ বলতাম, যেটা যাদের নির্বাচনী প্রতীক ছিল কুড়েঘর, তারা এবং সিপিবি, এই দুইটি রাজনৈতিক মহল, ওনাদের সম্পর্কে আপনারা আরো ভালো জানবেন একটু খোঁজ খবর করলেই। এরা ছাড়া আওয়ামী লীগের সঙ্গে আর কেউ সেই 70-এর নির্বাচনে অংশগ্রহণ করে নাই। এই কেন প্রশ্নটা আপনাদের জানতে হবে। এবং সেই সময়ে আরেকটা বৃহত্তর রাজনৈতিক দল ছিল, সেটা কি? সেটাই ছিল সেই ভাসানী ন্যাপ। মৌলানা ভাসানী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ন্যাপ। সেই ন্যাপের কি ভূমিকা ছিল? সেই ন্যাপই কিন্তু 71-এ প্রথম আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা দেয়, এবং সেই ন্যাপে সেই মৌলানা ভাসানী বলেছিল তোমাদের আসসালামু আলাইকুম। 70-এর দুর্ভিক্ষে যখন কেউ এলো না, পাকিস্তানের কেন্দ্রীয় কমিটির থেকে কোনো সাহায্য এলো না, তখন উনি বলেছিলেন আসসালামু আলাইকুম। তো সেই ভাসানী ন্যাপ থেকেই 23শে মার্চ 1971-এ প্রথম স্বাধীনতা ঘোষণা, আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা হয়।
এইটা সম্পূর্ণভাবে ইতিহাসের প্রেক্ষাপট থেকে বাদ গেছে, সম্পূর্ণভাবে। যেটা 73-74 পর্যন্ত ছিল, কিন্তু 75-এর পরে গিয়ে এই যে আমরা যে কথাগুলো বলছি, যে আমরা যে তথ্যগুলো বা যে ন্যারেটিভ আমাদের সামনে তুলে ধরা হয়, এটা একেবারেই পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলকভাবে এই ন্যারেটিভটা তৈরি করা হয়েছে। আমি নিজেকে খুব গর্ববোধ করছি নিজে, যে আজকে আপনাদের সামনে, যে আপনারা যারাই উপস্থিত আছেন প্রত্যেকে ভীষণ সচেতন এবং অ্যাটেন্টিভ। এটা একটা একটা দুর্লভ একটা সুযোগ কথা বলবার, তাই না? তো খুবই গর্বিত বোধ করছি। তো মিডিয়াটাকে ওই পরিকল্পনার আওতায় যে ব্যাপারগুলো ছিল, ভারতের কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল, এবং রই কিন্তু সব নির্ধারণ করেছে যে যুদ্ধে আমরা যে মুক্তিযুদ্ধ নিয়ে গর্ববোধ করি, আসলে এই গর্ববোধ করবার মতো অনেক বিষয় আছে মুক্তিযুদ্ধে, কিন্তু এইটাকে তারা বিকৃত করেছে। প্রকৃত যে ন্যারেটিভটা, যে ঘটনাগুলো ঘটেছে, সেখানে ভাসানীনাথকে কিভাবে নিগৃহীত করেছে ভারত এবং কেন করেছে, এই বিষয়বস্তু নিয়ে কিন্তু কাউকেই আমি এত বড় বড় বিজ্ঞ ব্যক্তিদের আমি আলোচনা শুনি, এই বিষয়বস্তুগুলোকে টানতে আমি দেখিনি। কিন্তু আজকে খুব মানে আই ওয়াজ ভেরি গ্রেটফুল যে একজন উল্লেখ করেছেন যে মৌলানা ভাসানী এবং তার অনুসারীরা, তাদের যে ভূমিকাটি ছিল জাগরণে, আমাদের ইসলাম বা আমাদের প্রকৃত এই অঞ্চলের যে শিল্পী, মানে আমাদের যে সাহিত্য এবং আমাদের যে পরিচিতি, সেখানে যাদের পদচারণা ছিল, আমি বলছি কন্টেম্পোরারি পার্সপেক্টিভ থেকে, পুরনো তো যেমন সুবা বাংলায় যেতে হবে, আমাদের সুলতানেতের পিরিয়ডে যেতে হবে, সেখানে গেলে কিন্তু আমরা আবার আমাদের মুসলমান বাংলা দেশ মানে বাঙালিদের যে ঐতিহ্য সেটা ফিরে যাব। মানে আপনি চিন্তা করে দেখেন সেই সুবা বাংলার অর্থনীতি কত উন্নত ছিল, সারা বিশ্বে যত ট্রেডিং হতো তার 1/3 শুধু সুবা বাংলা থেকে হতো, আমাদের এই বাংলার অঞ্চল থেকে হতো। তো আমরা কতটা সমৃদ্ধশালী ছিলাম সেই সময়। এখন আমি মানুষের কাছে শুনি জমিদারি প্রথার কথা বলে, সে তো বহু পরে আসে। এটা ব্রিটিশদের সৃষ্ট যে হিন্দু জমিদারি প্রথাটা, এটা তো আমি যতটুকু, আমার যদি ভুল না হয়, এটা তো ব্রিটিশদের দ্বারা তৈরি এই জমিদারি প্রথা, হিন্দু জমিদারি প্রথা নিয়ে, যেটা নিয়ে সচরাচর অনেকে আলাপ করে। এখানে আমাদের বিজ্ঞ অনেকে আছেন, আপনারা আরো হয়তো এগুলো নিয়ে আলাপ করবেন, আমি বেশি বলতে চাই না, আমাকে সংক্ষিপ্ত বলতে বলা হয়েছিল। তো হচ্ছে মিডিয়াটাকে কিন্তু তারা খুব পরিকল্পিতভাবে ব্যবহার করেছে। দীর্ঘ, আমি বলবো 1970 সাল থেকে বা 71 সাল থেকে আজ পর্যন্ত মিডিয়াকে তারা একটা লক্ষ্যে ব্যবহার করেছে। আজকে যে গণ অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি, আজকে যে আমাদের পরিবর্তনটা আসছে, আমরা বুক খুলে কথা বলছি এবং আমরা আমাদের পরিচিতি খুঁজে বের করছি এই ন্যারেটিভগুলোর ঊর্ধ্বে উঠে, এটা আমাদের জন্য একটা বিপ্লব এবং এটাকে ধরে রাখতে হবে। মিডিয়া হচ্ছে কি দেখেন, মানুষের জানবার অধিকার হচ্ছে মিডিয়া, পিপলস রাইট টু নো ইজ দ্য মিডিয়া। আমাদের এই অধিকারটাকে সমুন্নত রাখতে হবে এবং আমাদের প্রকৃত পরিচিতি এবং রাজনীতিটাকে বের করে মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হবে, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য শুরু করার আগে বলছি যে মিডিয়া, বাংলাদেশের মিডিয়া চরিত্র ঝুঁকি, মাসুদ জাকারিয়া খুবই সুন্দর একটা আর্টিকেল লিখেছে এবং এটা আমি প্রযুক্তির কল্যাণের দুপুরেই আমি পেয়ে যাই এবং বাসায় আমি এটা পড়ার সুযোগ পাই। আর আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে প্রবীণরা যেমন আছে, নবীনরাও আছে, জুলাইয়ের প্রজন্মকে দেখতে পাচ্ছি। আমার আগে যিনি বক্তৃতা করলেন তাকে হয়তো এই নতুন প্রজন্ম ওইভাবে চেনে না, কিন্তু বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি মশিউর রহমান জাদু মিয়ার সুযোগ্য কন্যা রিটা রহমান। তো তাইলে আপনারা অনেকে তার সাথে পরিচিত হতে পারবেন এবং নতুনরা তার কাছ থেকে অনেক কিছু লাভ করতে পারবে। আরেকটা হলো যে বক্তৃতার শুরুতে আজকে এতক্ষণ এই ঘরে, এই হলে আমরা যা শুনলাম, এইসব কথা উচ্চারণ ছিল নিষিদ্ধ এবং যে 1,500 শহীদ এবং 20,000-এর উপর আহত এবং অন্ধ যারা হয়ে গেছে, তাদের সকলের
স্মৃতির প্রতি এবং আত্মত্যাগের প্রতি আমি সম্মান জানিয়ে আমার কথা শুরু করতে চাই। এবং প্রসঙ্গত বলে রাখি যে আমার বাসা বসুন্ধরায় এবং আমার প্রতিবেশী হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি আর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। তো ওই দুইটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের সাথে বারবার দিন এবং রাতে আমার যুক্ত হওয়ার সুযোগ হয়েছিল। যদিও আমার এখন বয়স হয়ে গেছে, আমি বয়সের তারুণ্য আমি দাবি করতে পারি না, কিন্তু আমি এটা দেখেছি। আরটা হলো যে আমার মনে হতো যে এই জেনারেশন শেষ হয়ে গেছে, কারণ এরা ইউনিভার্সিটিতে পড়ে, হাতে একটা গার্লফ্রেন্ড অথবা একটা সিগারেট, এরা আর কি করবে, অথবা মোবাইল, মানে কি জানি ফেসবুক, এই জেনারেশনকে দিয়ে আর কিছু হবে না। কিন্তু আমি খুব অবাক হলাম এবং আমি বারান্দা দিয়ে তাকিয়ে ভাবতাম, আমি আমার ওয়াইফকে বলছি, আমার ফ্যামিলি মেম্বারদেরকে বলছি, দেখছো যে আমাদের চিন্তার বাইরে এরা এটা কি করে ফেলল। হ্যাঁ, এবং 5 তারিখ সকালে যখন প্রচন্ড গোলাগুলি শুরু হয়, তখন তো বসুন্ধরা একটা যুদ্ধাবস্থা। সকাল 11টার সময় শেখ হাসিনা তখনও দেশে। হ্যাঁ, তো যাক, আহত নিহত যাই হলো, এবং আমাদের আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, অর্থাৎ হায়াতের কারণে আমরা আছি। কিন্তু এই অবস্থা যে দেখে যেতে পারবো, শেখ হাসিনা বাংলাদেশে নাই, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে, এই দেখে যাওয়াটা যে তারুণ্যের জন্য আমরা উদযাপন করতে পারছি, এই যে 4টা সিম্পোজিয়াম হচ্ছে, এটা হচ্ছে একটা উদযাপন বিষয়, যাই হোক না কেন, এটা হচ্ছে আমাদের অস্তিত্বের ঘোষণা। হ্যাঁ, এবং এই ঘোষণাকে আমাদের জারি রাখতে হবে। আর মিডিয়ার কথা আমি আসতেছি, এই ঘোষণাকে আমাদের জারি রাখতে হবে। কারণ হলো কি, যে রাষ্ট্রের পরিবর্তন বারবার হয়েছে এবং রাষ্ট্রের সাথে সাথে মিডিয়ারও চরিত্রের, চেহারার, মালিকানার পরিবর্তন হয়েছে। যেমন ধরেন যে মাসুদ জাকারিয়া মিডিয়ার মালিকানার প্রশ্ন আনছে। মিডিয়ার ইতিহাস বলতে গেলে, সাংবাদিকতার ইতিহাস বলতে গেলে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, কাজী নজরুল ইসলাম, আবুল মনসুর আহমদ, আবুল কালাম শামসুদ্দিন, মাওলানা আকরাম খাঁ, মানিক মিয়া, এইভাবে এই ধারাবাহিকতার উপর দাঁড়ায় কথা বলতে হবে। কারণ আমরা বাঙালি মুসলমানের যে সাংবাদিকতা, এটি হচ্ছে এই ধারা থেকে এইসব ব্যক্তিত্বের হাত ধরে ধরে আসছে। কিন্তু যদি পত্রিকা প্রকাশনার ক্ষেত্রে দেখতে যান, তখন কারা প্রকাশক ছিল আর আজকে কারা পত্রিকা বা টেলিভিশনের মালিক হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় আমরা আটকে যাচ্ছি। তখন পত্রিকার প্রকাশক ছিলেন শেরবাংলা একে ফজল হক, তখন পত্রিকার প্রকাশক ছিলেন হুসেন শহীদ সরওয়ার, তখন বা তার মাওলানা আকরাম খাঁ, তখন পত্রিকার প্রকাশক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং তিনি ইত্তেফাকের জন্ম দেন। এবং যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন তিনি দেখলেন যে সবকিছু উলটপালট হয়ে গেছে, উনি আবার হক কথা প্রকাশ করলেন, এবং এইসব পত্রিকা প্রচুর সার্কুলেশন পায়। সাপ্তাহিক ইত্তেহাদ সেই কলকাতায়, সেটিও প্রচুর পাঠকপ্রিয় হয়। এখন অনেকেই হয়তো আমি একজন পেশাদার সাংবাদিক, এখানে আমার আর কিছু বন্ধু বান্ধব আছে, নুরুল ইসলাম খোকন, রিটা আপা, অনেকেই এটা পাঠকরা বা দর্শকরা দোষারোপ করতে পারে যে এই সাংবাদিক এটা লিখতে পারলো, বা এটা সেইভাবে এই হেডিং সেইভাবে কেন করলো, বা রিপোর্টটার ইন্ট্রোতে এটা কেন থাকলো। আসলে এটি হয় যে পত্রিকার যে মালিকানা, তারা এটা নির্ধারণ করে ফেলে যে আপনাকে এই, মানে পত্রিকার পলিসি কোট আনকোট, যে এর মধ্যে আপনাকে চাকরি করতে হবে। তো এই যে মিডিয়ার চরিত্র, ঝোঁক এবং ঝুঁকি ওইখানে নির্ধারিত হয়ে যায়। তো এখন মনে করেন যে মিডিয়ার মালিকানা যদি দেশপ্রেমিক ব্যক্তির হাতে না থাকে, তাহলে তার হাত দিয়া আপনার খোলামেলা কথা প্রথম আলো ডেইলি স্টার বের হবে। আপনারা যদি বলেন যে প্রথম আলো ডেইলি স্টার বের হবে না, তাহলে দেখবেন যে তাদের সাবস্টিটিউট বাজারে আবার তৈরি হয়ে গেছে। এইটা একটা বিষয়। আরটা হলো যে এইখানে, এবং একটা পত্রিকার পলিসি, মালিক, তার নিযুক্ত সম্পাদক, বার্তা সম্পাদক, চিফ রিপোর্টার, এই 4-5 জনের মধ্যেই মানে
নিউজ পেপারের যে ব্যুরোক্রেসি এটা ওখান পর্যন্ত সীমিত, আর বাকিরা হচ্ছে তাদের তাদের কথা শুনবে, তাদেরকে ফলো করবে। তো এইখানে আমি আমি এটা খুশি হয়েছি যে মিডিয়াকে আমাদের এই জুলাই বিপ্লবীরা বা আমাদের ছেলেরা, আমাদের তারুণ্য, তারা এটাকে কাঠগড়ায় দাঁড় করাবার সাহস প্রদর্শন করেছে এবং তারা এটাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এবং বহুদিন যখন এই হাসিনা রিজিম যখন শুরু হলো দ্বিতীয় পর্যায়ে, আমার কেন জানি মনে হতো যে বহু সাংবাদিক এবারে অ্যারেস্ট হয়ে যাবে, যেটি বাংলাদেশের ইতিহাসে গত 100 বছরের সাংবাদিকতার ইতিহাসে কখনোই ঘটে না। এবং বহু সাংবাদিককে পলাতক হয়ে যেতে হবে, ফেরার হয়ে যেতে হবে। এটা একজন সাংবাদিক হিসেবে আমার জন্য এটা মোটেও গর্বের না, গৌরবের না। এবং যে শিক্ষকতা, সাংবাদিকতা, গবেষণা, এগুলোকে তো মানুষ খুব সম্মানের চোখে দেখে, একবার আদালতের বিচারক। তো সেই জায়গাগুলো নষ্ট হলো কেন? কারণ হলো যে পলিটিক্যাল লিডারশিপ আমাদের রাষ্ট্রকে প্রতিবেশী দেশের কাছে বিক্রি করে দিয়েছে, পরিষ্কার। রাগ ডাক রেখে কোনো লাভ নেই। এবং রাষ্ট্র যখন শুধুমাত্র তার প্রধানমন্ত্রীর আসনের জন্য বা ওই দলের কর্তৃত্বের জন্য যখন বিনা ভোটের ইলেকশন বারবার হয়েছে, তখন মিডিয়া একটা ওয়েস্ট পেপারে পরিণত হয়েছে। আপনি কাগজে কি লিখলেন বা না লিখলেন কিছুই আসে যায় না, কারণ নির্বাচন ওইভাবেই হবে, ক্ষমতার পরিবর্তন ওইভাবেই করবে। এবং এই জন্যে যে ঈদের পরে আন্দোলন, একটা কথা আছে না, এই তরুণরা এটা ভালো বুঝছে, ঈদের পরের আন্দোলন দিয়ে হয় নাই। এবং এটা আরো বহু ঈদ বাংলাদেশে পার হয়ে যেত, কিন্তু যেদিন তরুণরা লাঠি নিয়ে রাস্তায় নামছে, যেদিন তারা মরতে শিখছে এবং মারতে শিখছে, সেদিন প্রধানমন্ত্রীও পালাইছে, তার মিডিয়াও পালাইছে। এটি হচ্ছে ফাইনাল কথা। এবং এটা যে অর্থাৎ রাজনীতিতে মাইরের উপরে কোনো ওষুধ নেই। এটা আপনি এটা কোনো আমি যদি 10টা বইও আমরা লিখি, হ্যাঁ, ওই বই লাইব্রেরিতে পড়ে থাকে। সো ইফ আমরা যদি একটু চেঞ্জ চাই, পরিবর্তন চাই, তাহলে আমি নিজে একজন সাহিত্যের ছাত্র, মানে সাহিত্য মানে খুব নরম জিনিস, হ্যাঁ, তারপরে আমি সাংবাদিক। কিন্তু এটি আমি বারবার জোর দিই যে এই তরুণদেরকে সংগঠিত থাকতে হবে। আজকে যারা নির্বাচন চায়, আপনার পকেটে 5 কোটি টাকা না থাকলে আপনি তো ইলেকশন দাঁড়াতে পারবেন না। তাহলে ইলেকশনে কে নির্বাচিত হবে? এবং এটি তো আবার একটা ব্যবসায়ীদের, শিল্পপতিদের একটা ক্লাব হবে। ওরা কি আমাদের এই জুলাই বিপ্লবী বা আমাদের যে পরিবর্তন, সংস্কার, এগুলোর ধার ধারবে? এবং সমস্ত সিন্ডিকেট আবার একত্রিত হয়ে যাবে। নাইলে 4 মাস এই সরকার ক্ষমতায় আছে, একটা জিনিসের বাজারে জিনিসের দাম কমে না কেন? কারণ সিন্ডিকেট ওখানে সক্রিয় আছে, এটা মরে যায় নাই। বা মনে করেন রাস্তাঘাটে পুলিশের তৎপরতা নাই কেন? ওই জায়গাতে আমরা এখনো আঘাত করতে পারি নাই। এখন সরকার, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা যদি প্রথম আলো আর ডেইলি স্টার হয়, তাহলে তো রাষ্ট্রের এই অবস্থাই হবে। এবং এইগুলোকে পরিষ্কারভাবে আপনারা যে নতুন প্রজন্ম, যে তরুণরা আছে, এগুলিকে আবার রিথিঙ্কিং করতে হবে। কারণ এটি আমরা জানি যে বাংলাদেশের প্রত্যেক ফ্যামিলিতে যে এখন একটা তরুণের স্বপ্ন হলো আমি দেশ থেকে চলে যাব, আমি আমেরিকা চলে যাব, আমি ইউরোপ চলে যাব। কিন্তু 16 কোটি মানুষকে তো কেউ নেবে না। 2 কোটি আছে, না হয় আর ঠেলে ঠুলে আর 1 কোটি, বাকি মানুষগুলো কি করবে? তাকে তো এখানে এই যে ইতিহাসের কথা বলা হইলো, সুলতানি আমলের কথা বলা হইলো, মুঘল আমলের কথা, তুর্কি আমলের কথা, ব্রিটিশ আমলের কথা, এবং এই যে আমাদের ধারাবাহিকতা, তো আমাদেরকে তো এই দেশে মাথা উঁচু করে বাঁচতে হবে। এবং আমাদের মাথা উঁচু করে বাঁচার রাস্তাটা শেখ হাসিনা এবং তার দল বন্ধ করে দিচ্ছে, এবং সেই চক্রান্তটা এখনো জারি আছে। এবং তার
এই পলাতক প্রধানমন্ত্রীর চক্রান্তের সাথে বাংলাদেশের তার রেখে যাওয়া মিডিয়া এখনো সক্রিয়ভাবে কাজ করতেছে, এবং সে কারণে আমি মাসুদ জাকারিয়াকে ধন্যবাদ জানাই যে সে অনেকগুলো দিক এখানে মানে তুলে নিয়ে আসছে। সচরাচর মিডিয়া সম্পর্কে এই লাইনে কোনো আর্টিকেলই লেখা হয় না, এবং এটি যদি কোনো দেশপ্রেমিক পত্রিকা না হয় এটা কেউ ছাপবেও না। আপনি চিন্তা করেন যে আপনার অবস্থাটা কতটা করুন। এখন আল্লাহর রহমতে সোশ্যাল মিডিয়া আছে বলে এখন আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারি। তো এই জন্যে আমি তরুণদের কাছে এই নিবেদন রাখবো যে আমরা ধৈর্য না হারাইয়া যে কোথায় কোথায় আমাদের বিপ্লবকে নস্যাৎ করার জন্য কারা কারা কীভাবে সক্রিয় আছে, আপনারা সংগঠিত হন, গ্রুপ গঠন করুন এবং ওইসব জায়গায় আন্দোলন করুন, রিপ্রেজেন্টেশন দিন, ঘেরাও করুন, এবং আমাদের দেশের চেহারা পরিবর্তন না হওয়া পর্যন্ত, আমরা একটা ইউরোপের মতো একটা রাষ্ট্র যদি আমরা না বানানো না পর্যন্ত, মানে অবকাঠামো উন্নয়নের দিক থেকে, সিস্টেমের দিক থেকে আমরা থামবো না, এবং আমাদের ধর্মীয় মূল্যবোধকে আমরা রক্ষা করব। এবং সেক্ষেত্রে ভারতকে পিছু হটতেই হবে, কারণ এই ঘনবসতিপূর্ণ বাংলাদেশ 18 কোটি মানুষ, এখানে স্থলযুদ্ধে ভারতের জয়ী হওয়ার কোনো কারণ নেই। মাইরা মানুষ পিছায় ফেলাইবে যদি ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে ঢুকতে চায়। কাজেই মানে আমাদের সম্মানের সাথে বেঁচে থাকার অনেক পরিষ্কার রাস্তা খোলা আছে। তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাসুদ জাকারিয়াকে একটি শর্ট নোট প্রডিউস করার জন্য। এখানে আমাদের এই যে খোকন সাহেব যেটা বলছিলেন, আসলে ব্যাপারটা হচ্ছে কি, সিম্পোজিয়াম নামটা বদলে যদি আলোচনা হতো এটাই মনে হয় ভালো হতো, কারণ সিম্পোজিয়াম নামটা দেওয়া ছাড়াও উপায় ছিল না, কারণ আবার এই যে লোকজন কথা বলবে পরে, এটাও তো সিম্পোজিয়ামের বৈশিষ্ট্য। আর বড় আর্টিকেল যদি থিসিস হয়ে যেত তাহলে এশিয়াটিক সোসাইটির সেমিনারগুলি থেকে যখন বারবার লোকজন বেড়ে চলে যায়, তো এইখানে তাই করছে। তো এইটা তো যাই হোক, আমাদের মূল ব্যাপারটা হলো একটা ওয়ার্কশপে যেভাবে নোট হাজির করা হয় মাসুদ জাকারিয়া সেভাবেই করেছেন। তবে আমি এর আগের সেশনের সাথে যুক্ত করে এই সময়ের একটা বিষয়ের দিকে একটু নজর দিতে বলি। এই যে এখানে প্রথম সেশনটা হলো বাংলাদেশের বুদ্ধিভিত্তিক আয়োজন মানে আসলে পরিসর। তো এইখানে বুদ্ধিভিত্তিক পরিসরটা কি বলা হলো, নিউ কলোনিয়ালিজমের বিপক্ষে, ইন্ডিয়ান হেজিমনির বিপক্ষে। কিন্তু যেইভাবে বিষয়টা প্রডিউস করা হলো এটার মধ্যে কিন্তু এই কলোনিয়াল পার্সপেক্টিভটাই রয়ে গেছে। কিন্তু প্রথম সেশনের কথা বলতেছি। তো মিডিয়ার ক্ষেত্রে কলোনিয়াল পার্সপেক্টিভটা কি বোঝানো হয় ব্রিটিশরা, যে এটা হলো হিন্দু যুগ, এটা মুসলিম যুগ, এটা অমুক যুগ। তো হিন্দুস্তান তো এককালে ছিল ব্রিটিশ আসার আগে, ওখানে হিন্দুস্তানি মুসলমান বা হিন্দুস্তানি হিন্দু বা হিন্দুস্তানি খ্রিস্টান বলে কিছু ছিল? এটা ছিল না। তো ওই সময় তো সব মুসলমানই নিজের ইসলামী উম্মার মেম্বার বলেই মনে করতো এবং ভলান্টিয়ার যেহেতু এই কারণে অনেক কিছু হইতো। তাহলে এটা তখন ছিল, পরবর্তীকালে আসলো কিভাবে? আসলো এই কারণে যে ব্রিটিশরা যাদের কাছ থেকে ক্ষমতা নিয়েছে তাদেরকে তো ভিলিফাই করবে, এটাই স্বাভাবিক। সেই জন্য মুঘল আমল একটা টাইরানিক্যাল পিরিয়ড ছিল, এইটাই হলো লিটারেচারের মূল বৈশিষ্ট্য। এবং বেঙ্গল রেনেসার যত লোকগুলি তারা সবাই বেসিক্যালি মুঘল আমলকে ছোট করে তোলা, এবং তার পিছিয়ে দিয়েও ওই পাঠান আমলটাকে ছোট করে তোলা, এরা এই কাজটাই করছে। শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছে তখন তার আগে 5 বছর অন্ধকার যুগ ছিল না, এটা তো বলছে 15 বছর, এটা স্বাভাবিক ঘটনা। তো এই স্বাভাবিক ঘটনাটা 47-এর পার্টিশনের মূল দিকটা ছিল একটা ফেডারেল ইন্ডিয়া করার চেষ্টা ছিল 30-এর দশকে। কংগ্রেসের নেতা মোহাম্মদ আলী জিন্না, কংগ্রেসের নেতা চৌধুরী খালেকুজ্জামান, কংগ্রেসের নেতা আরো অনেক, এই যে মৌলানা জাফর আলী খান অফ পাঞ্জাব, সর্দার আব্দুল রব নিস্তার, এরা সব বড় বড় কংগ্রেস নেতা। এরা সবাই চাইতেন যে ফেডারেল রিপাবলিক বলে এখানে বিষয়টা হয়। ওরা গান্ধী নেহরু ফেডারেল রিপাবলিক চান নাই, তিনি ইউনিটেরিয়ান এককেন্দ্রিক রাষ্ট্র গঠন করতে চাইতেন। ওই এককেন্দ্রিক রাষ্ট্র থেকে যে গন্ডগোলটা হলো সেখানে মুসলমানের প্রোটেকশনের বিষয়টা, তাদের ভাষায় এক্সট্রা টেরিটোরিয়াল লয়ালটির কথাটা
সামনে আসলো। তো সেই গুলি থেকে লড়াই বা গন্ডগোলের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত দুই ভাগে ভাগ করতে হলো। বাংলাদেশে আমরা এই দৃষ্টিভঙ্গিটাকে ঠিক করে নিতে হবে যে বাংলাদেশে কিন্তু প্রধান সমস্যাটা হলো ওই এক কেন্দ্রিক রাষ্ট্র গঠন, ইউনিটারিয়ান। আমাদের অনেকে এই যে যারা নাকি ইন্ডিয়ার বিপরীতে বলেন তারাও বলতে চান হলো যে এখানে এক ভাষা, এক অমুক, দুই তমুক, এই যে এই ধরনের যে কথাবার্তাগুলি তারা বলে, তো এই কথাগুলি কিন্তু ওই সেই সময়ের কংগ্রেসি গান্ধী নেহরুর প্রতিধ্বনি। এটাই হলো সেই ইন্ডিয়ান বয়ান যেটা বাংলাদেশের মানুষের ভিতরে ঢুকে গেছে, এবং এটা ঢুকাই হলো এই মিডিয়া। বুঝতে পারছেন? বা আপনাকে ডাইভার্সিটিকে খুঁজে বের করতে হবে, এলাও করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, রাষ্ট্রের দ্বারা স্বীকৃতি দিতে হবে। এইটা হলো ডাইভার্সিটির বৈশিষ্ট্য। মোগল আমলে যে জিনিসটা ছিল, ব্রিটিশ আমলে কিন্তু একটা ইউনিটারিয়ান কনসেপ্ট থ্রো করা হয় এবং ওইটাই কিন্তু চলছে। এটা হলো এই জন্য বাংলাদেশের মতো রাষ্ট্র, ইন্ডিয়ার মতো রাষ্ট্র, এগুলিকে বলা হয় আধা ঔপনিবেশিক রাষ্ট্র। কারণ ব্ল্যাক বদলায়, এটা বদলায়, সেটা বদলায়, কিন্তু শেষ পর্যন্ত যারা ক্ষমতায় আসে তারা ওই আগের তরিকায় রাষ্ট্র চালায়। এইখানেও যে 5ই অগাস্টের পরে যে চেঞ্জটা হলো, চেঞ্জের পরে আবার সেই টুকুর গাছের শপথ, এটা সেটা, এগুলি কেন রইল? কিন্তু ওই যে মাইন্ডসেটটা আগে থেকে তৈরি হয়ে আছে, ওইটারই ধারাবাহিকতা। এটা এই দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার করে নিতে হবে। এই দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার থাকলে ওই শরৎচন্দ্র কে কি করলো বা কখন কি করলো এই সেই এগুলি বুঝতে আর কোনো কষ্ট হয় না। কারণ শরৎচন্দ্র তখন সমাজের একটা মানে অনুকৃত গোষ্ঠীর লোক ছিল, খুব সাধারণ গরিব ফ্যামিলির লোক, কিন্তু বেসিক্যালি তার দাদা রবীন্দ্রনাথও তাই। 2-3 জেনারেশনের টাকা পয়সা হইতে হইতে তারা এই জায়গায় চলে গেছে। এটা তো আমরা এখনো দেখি, এখনো কিন্তু একই পরিস্থিতি। মানুষের যে রাইজ, যে পাওয়ার, যখন মানুষকে টাকা পয়সা দেয়, দেওয়ার পরে থেকে একটা সার্কেল তৈরি হয়, ওই সার্কেলটা একটা সোসাইটি তৈরি করে। তো এইটা সবসময়ই আছে। তো ওদের এই যে হিন্দুত্ববাদ বা অমুক এটা সেটা যেই বাদই বলেন, সেটা বেসিক্যালি ইনভেন্টেড কতগুলি ডক্ট্রিন মাত্র। এটা কোনো রিলিজিয়ন না, কোনো ইজম না, কিছু না, ইনভেন্টেড ডক্ট্রিন। যেমন পঙ্কজ মিশ্র, আপনি সার্চ দিবেন গুগলে, বোধহয় নিউ স্টেটসম্যানে একটা আর্টিকেল ছাপা হয়েছিল, এটা কবে 2001-2 এর পরে মনে হয়। আর্টিকেলটার নাম হলো পঙ্কজ মিশ্র, হাউ দ্য ব্রিটিশ ইনভেন্টেড হিন্দুইজম। ইনভেন্টেড মানে নতুন জিনিস আবিষ্কার করলো। এই ইনভেনশনের দরকার তার কেন হইলো? কারণ তার একটা কাউন্টার ওয়েট দরকার। মুঘল এম্পায়ারের যারা এলিট আছে তার ভিতরে মুসলমান সবই ছিল, এদের বিপরীতে একটা পলিটিক্যাল কাউন্টার ওয়েট দরকার। সেই কাউন্টার ওয়েটের জন্য একটা আইডিওলজি দরকার, সেই আইডিওলজিটা হলো হিন্দুইজম। এটা হিন্দুত্ববাদ না, হিন্দুইজম, যেটাকে আপনি হিন্দু ধর্ম বলতেছেন। ওই যেটাকে সাধারণ হিন্দু ধর্মের ভিতরে অনেক সাঁওতালি জিনিস ঢুকে গেল কিভাবে? সাঁওতাল তো কোনো কালেও নিজেদের হিন্দু বলে নাই, এটা ব্রিটিশ আমলে ঢুকলো, বুঝছেন? ছট পূজা এগুলো ব্রিটিশ আমলে ঢুকলো। এইভাবে ব্রিটিশরা ইনভেন্টেড হিন্দুইজম। ওয়াজ হিন্দুইজম ইনভেন্টেড? এটা একটা রিসার্চ পেপারের হেডলাইন, এটা অক্সফোর্ডের এক রিসার্চ। তো ওইটার ভিতরে দেখবেন যে কিভাবে একটা রিলিজিয়ন তৈরি হয়। আসলে এটা রিলিজিয়ন নয়, এটা হলো একটা পলিটিক্যাল আইডিওলজি, একটা কাউন্টার পলিটিক্যাল কমিউনিটি তৈরি করার উদ্দেশ্যে এটা তৈরি করা হয়। এখন যে লোক ইন্ডিয়ায় গোমূত্র নিয়ে লাফালাফি করে, তার তো আইকিউ খুব লো। তো সেই লোকটা এত গুরুত্ব পায় কেন? সেই লোকটা এই কারণে গুরুত্ব পায় যে সে যেই প্রসেসটার মধ্যে আছে, যে প্রসেসটা হাই। কারণ এটার সাথে আমেরিকা, ব্রিটেনের যে এস্টাবলিশমেন্টের একটা সম্পর্ক রয়েছে। তো ওই সম্পর্কের কারণে সে যদি একটা এটা সেটা গয়ারাম কিছু হয়, তারপরেও সে ইম্পর্টেন্ট। তো এটা হলো বোঝার বিষয়। তো এই দৃষ্টিভঙ্গির আলোকে এখন বাংলাদেশের মিডিয়ার চরিত্র এবং ইন্ডিয়ার প্রভাব আপনি দেখবেন যে ইন্ডিয়ার প্রভাবের একটা মৌলিক জিনিস হলো এই বাস্তবতাটা ইন্ডিয়া মানে বাংলাদেশের মিডিয়াগুলো কালচারালি অ্যাবজর্ব করে নিয়েছে, এবং এটার জন্য দায়ী হলো বাংলাদেশের বাংলা ডিপার্টমেন্ট। মানে বাংলা ডিপার্টমেন্টের একটা বড় অংশ তাদের যা পড়ানো হয়, যে এটা আসলে কোনো এডুকেশন না, এটা ইন্ডোক্ট্রিনেশন। তারা এক ধরনের মানে কি বলে, ইতিহাস, ভূগোল,
তারপরে ক্রোনোলজি মানে সন তারিখে কখন কোন জিনিসটা হলো, প্রসেস অফ ইভলিউশন, এইসব সম্পর্কে একটা গণ্ডমূর্খ হয়ে ওঠে বাংলা ডিপার্টমেন্টের যে সিলেবাস সেই কারণে। তো বাংলা ডিপার্টমেন্ট থেকে যে একটা গোষ্ঠী বের হয় তারা কিন্তু একটা বুদ্ধিজীবী হয়ে আছে। যেমন বাংলা ডিপার্টমেন্টে বলা হয় বাংলা ভাষা কিভাবে হলো, মৃত্যুঞ্জয় বিদ্যালয় তার গল্পটা আনবে, এটা আনবে, সেটা আনবে, এটা আনবে। আর বাংলা ভাষা কিভাবে হলো এটা যদি লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্টে গিয়ে কেউ দেখে কিভাবে হলো, লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্টে তার কাহিনী আবার অন্য। তার কাহিনী হলো এখানে এতগুলি ভাষা ছিল, এই ভাষার স্ট্যান্ডার্ডাইজেশনের দরকার, তো সেই জন্য অমুক শাসক গোষ্ঠী এইভাবে স্ট্যান্ডার্ডাইজ করলো, ফোর্ট উইলিয়াম কলেজ এইভাবে স্ট্যান্ডার্ডাইজ করলো, এইভাবে বাংলা ভাষা হলো। তাহলে লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্টের যারা পড়ালেখা করে তাদের সাথে এই বাংলা ডিপার্টমেন্টের পড়ালেখা করার যে চিন্তাধারা এটা কতখানি ডিফারেন্ট। কিন্তু আপনি কিন্তু রাষ্ট্রীয় বাকবাকুমের ভিতরে এই বাংলা ডিপার্টমেন্টের প্রাধান্য দেখবেন। তো সেই জন্য এই মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের যে কলোনিয়ালিস্ট পার্সপেক্টিভ এটা ঠিক করতে হলে বাংলা ডিপার্টমেন্টকে মেরামত করাটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। তাদের সিলেবাস থেকে শুরু করে সবকিছু দরকার হলে এটাকে লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্টের ভিতরে ঢুকানো উচিত। এটাকে সেপারেট কোনো ডিপার্টমেন্ট রাখাই কিছু সময়ের জন্য দরকার নেই। তো এটা হলো আরেকটা হলো মিডিয়ার প্রভাব, ইন্ডিয়ার প্রভাবের একটা হাতিয়ার এটা। এখানে যে কালচারাল ন্যাশনালিজম প্রতিষ্ঠা যে স্পিয়ারটা বলতেছে এটা কিন্তু এই বাংলা ডিপার্টমেন্ট থেকে সব জায়গায়। তারপর দ্বিতীয় হলো রাজনৈতিক কাঠামোর উপর। তো এখন একটা জনগোষ্ঠীর ভিতরে কিছু অংশ যখন থেকে বের করে নিয়ে তাদেরকে আর্টিফিশিয়ালি এস্টাবলিশ করা হয় বিভিন্ন প্রিভিলেজ দিয়ে, তো স্বাভাবিকভাবেই এখানে রাজনৈতিক কাঠামো বিপর্যস্ত হবেই। 91 এর আগে এই দেশে ফ্যাসিবাদী টেন্ডেন্সির রাজনৈতিক দল বা ফ্যাসিবাদী ডক্ট্রিন খুব আনপপুলার ছিল। 91 এর পর এটা পপুলার হইল কেন, গণতান্ত্রিক যে সময় ঠেলাঠেলি করে হলো নির্বাচন হয়েছে, সব সময় মানুষ অলমোস্ট ফ্রিয়ার দেন প্রিভিয়াস ডেজ ছিল। এটা হওয়ার কারণটা হলো এই সময়ের যে ইনডক্ট্রিনেশন প্রসেস এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে এই সময়টা হলো ত্রুটিপূর্ণ ছিল। এই সময় যাদেরকে ইনডক্ট্রিনেট করা হয়েছে তারা কিন্তু সবসময় লুটেরা, ছেঁচড়া ক্যারেক্টার, আর সবসময় আমেরিকায় গিয়ে বসবাস করা বা এইখানে এই ধরনের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে। ওই যে ওপি ওয়ান জেনারেশন যেটা ওই সময়ের। তো এই যে আমেরিকা নিয়ে গিয়ে বসবাস করার টেন্ডেন্সি, সে কিন্তু এখানে জীবনে কখনো গঠনমূলক কাজে সে যুক্ত হবে না, সে কোনো ভালো বিজনেসও করার চিন্তা করে না। অথচ আপনি হিন্দি সিনেমা দেখেন বা অন্যান্য জায়গায় দেখেন, এখানে পজিটিভলি বিজনেস করে বড় লোক হবো এই ধরনের টেন্ডেন্সি কিন্তু ইন্ডিয়াতেও আছে, পাকিস্তানেও আছে, সবখানে আছে, সাবেক ফর্মার মুঘল এম্পায়ার সবখানে আছে। বাংলাদেশের নাই কেন? বাংলাদেশে নাই এই কারণে যে ওই যে 91 এর পরে যে ইন্ডক্ট্রিনেশন প্রসেস, সোকল গণতন্ত্র ছিল ঠিকই, কিন্তু এই ইন্ডক্ট্রিনেশন প্রসেসটাই কিন্তু পরবর্তীকালে শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিবাদের কারণ। এবং এই সোসাইটির মুখপাত্র হলো বাংলাদেশের মিডিয়া। মিডিয়াতে যারা চাকরি করতে যায় তারা এখান থেকেই যায়। তারপর যারা পয়সা ওলা তারা যে পত্রিকা বের করে তারা এই সোসাইটিকে এই সেগমেন্টকে সার্ভ করার জন্য করে। তো এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো মিডিয়া কি কি ঝুঁকি তৈরি করেছে, একটা হলো রাষ্ট্রঘাতী নীতি। 1997 সনের দিকে ওই আওয়ামী লীগ বলল এই করিডোর যে বাংলাদেশের উপর দিয়ে নর্থ ইস্টের, এটা তো অনেক পুরানা দাবি, 91 এর পর থেকেই তারা ফিস করে বলতো, কিন্তু প্রকাশ্যে বলতো না। তো 97 পাওয়ারে আসার পরে আওয়ামী লীগের নেতারা বললো যে প্রতিবেশী দেশগুলোকে ট্রান্সশিপমেন্ট দেবে, মানে আসলে করিডোর দেবে। তো এই ট্রান্সশিপমেন্টের বিরুদ্ধে তখনকার যে মিডিয়াগুলি, তখন প্রথম আলো আসে নাই, ডেইলি স্টার ছিল, কিন্তু অন্যান্য যে সমস্ত পত্রপত্রিকাগুলি মেজরিটি পত্রিকা কিন্তু এটার বিরুদ্ধে অনেক গরম কথা বলছে। এবং বিএনপির যারা লিডারশিপ, ফ্রন্টলাইন লিডারশিপ, তারা এটার বিরুদ্ধে অনেক খুব জোরে সোরে এটার বিরোধিতা করছে। এটা তখনকার পত্রপত্রিকা দিয়ে আছে। তার ঠিক 10 বছর পরে একটা অনির্বাচিত 111 সরকার যখন এই সোকল ট্রান্সশিপমেন্ট এক্সিকিউট করার জন্য আখাউড়ার উপর দিয়ে আখাউড়া স্থলবন্দর এগুলি করলো, তখন সবাই মুখে কুলু পেটে ফেললো। তো এই যে 10 বছরের মধ্যে কি হলো যে কারণে সবার মুখ বন্ধ হয়ে গেল? কারণ এই 10 বছরের ভিতরে ইনডক্ট্রিনেশনটা ওইভাবে হয়ে গেছে। ওই যে আমাদের একজন
শ্রদ্ধেয় শিক্ষক আছেন, 2007-এর দিকে, উনি বাংলা ডিপার্টমেন্টের লোক, তো 2007-এর দিকে ওনার বাসার মধ্যে মাঝে মধ্যে আমরা বসতাম। তো বসার সময় উনি প্রায়ই বলতেন যে ইন্ডিয়ার সাথে আমাদের কি প্রবলেম, ইন্ডিয়া হলো আমাদের এই সেই হ্যান ত্যান 111-এর আগে পরে সব জায়গায়। এবং সেই সময় উনি বলতেন যে দেশ এবং রাষ্ট্র এক নয়, দেশ হলো একটা প্রাকৃতিক সীমারেখা দিয়ে ঘিরে রাখা একটা কিছু, আর রাষ্ট্র হলো একটা আর্টিফিশিয়াল এন্টিটি। বাংলাদেশকে দেশ হতে হবে, তো বাংলাদেশকে দেশ হইতে হলে হয় ইন্ডিয়া হইতে হবে বা ইন্ডিয়ার বাইরে থেকে লোক নিয়ে আসতে হবে। এইটাও একটা ইন্ডোক্ট্রিনেশনের পদ্ধতি। আমরা একজন শ্রদ্ধেয় শিক্ষকের দরবারে বসি, তো উনি কিন্তু এই সমস্ত কথাবার্তা বলতেন আজকে থেকে 16-17 বছর আগে। তো এখন অবশ্য আমি ওই দিন সে জানতে চাইলাম যে দেশ এবং রাষ্ট্র যে এক না, এই সম্পর্কে উনি কি মনে করেন। বুঝছেন, তো এখন উনি ভুলে গেছেন যে দেশ এবং রাষ্ট্র মনে হয় উনি দুই মনে করেন। তো এইটা ওই আগের মতো বাংলাদেশকে রাষ্ট্র থেকে দেশ হইতে হবে এই চিন্তাটা উনি করেন কিনা আমি জানি না। এই সরকার তাকে একটা পদ দিয়েছে, কিন্তু সম্মানসূচক পদ দিয়েছে, এটা খুব ইন্টারেস্টিং। তো এই যে এটা একটা ইন্টারেস্টিং ঘটনা যে আমাদের ইন্ডোক্ট্রিনেশন প্রসেসটা, মানে সমাজের বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রফেসরের কাছে যাই বা স্কুল কলেজে পড়ি বা এইগুলি পড়ি, তো ওই সব জায়গায় এইসব আছে। তো এই জিনিসগুলি এইখান থেকে বের হয়ে যায় মিডিয়ার লোকজন বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে প্রথম আলো দিয়ে দিচ্ছে ওই ক্ষেত্রে। তো এরা এই জিনিসটা তুলে রাখে, এটা হলো রাষ্ট্রঘাতী পলিসি, রাষ্ট্রকে সিকিম বানাবে। দ্বিতীয় হলো এই জায়গাটায় আমি একটু ডিফার করি মাসুদের সাথে, ইসলামোফোবিয়া ও মুসলমান দমন নীতি। ইসলামোফোবিয়া ঠিক আছে, কিন্তু আবার মুসলমান দমন নীতি কি জিনিস? এখানে আবার মুসলমান কোন জায়গায়? এখানে মূল ব্যাপারটা হইতেছে যে প্রো কলোনিয়াল অ্যাটিটিউডটা হলো মেইন। এই প্রো কলোনিয়াল অ্যাটিটিউড যদি হিন্দু করতে আসতো, তাহলে ওই ব্রিটিশ আমলের মতো হিন্দু এরকম একটা এলিট গোষ্ঠী তৈরি হতো। আর এখন যারা যায় আওয়ামী লীগ বা সিপিবি এগুলি তো মুসলমানই, এটা আবার দমন করলো কই? এরা তো মনে করে যে এদের ম্যাক্সিমামই সব মুসলিম লীগেরই ছানাপোনা। এদের পারিবারিক কাহিনীগুলি আপনি যদি দেখেন, এরা সবাই মুসলিম লীগের ছানাপোনা, একটারও কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক নেই। কোনোদিন তারা ইন্ডিয়ান ন্যাশনালিস্ট ছিল না, তাদের ভাই ফ্যামিলি ট্র্যাডিশন। যারা রেহমান সুবান কি, তো ওনারা এটা মুসলমান দমন নীতির মামলা না, এটা হলো তারা বলতে চাচ্ছে এটা একটা বিবর্তনের একটা ধারা, তারা দিল্লির সাথে থাকবে, এটা একটা ভাবগত আনুগত্য। এখন কেন দিল্লির সাথে থাকবে, তার কারণটা হলো এই ছোট্ট কমিউনিটির একটা গোষ্ঠীগত স্বার্থ, বাংলাদেশের ব্রড মাসেসের কোনো স্বার্থ না। বাংলাদেশের এক্সপোর্টের বড় সোর্স হচ্ছে ইউরোপ আমেরিকা, বাংলাদেশের ইম্পোর্টের বিগেস্ট সোর্স হচ্ছে চায়না, কোনোটাই তো এই মুদিস্তান না। তাহলে সে মাঝে মধ্যে যে অর্থনৈতিক যুক্তি দেখায়, এর সাথে গেলে এই হবে সেই হবে, এগুলো কোথেকে দেখায়? এগুলো তো বকওয়াস। এই বকওয়াস হলো এই যে বাংলা ডিপার্টমেন্ট বা এই মাইন্ডসেটের লোকজন যারা মিডিয়ায় চাকরি করে, তাদের কাছে এগুলি একটা ইম্পর্টেন্ট ঘটনা মনে হয়। তো এটা হলো মুসলমান দমন নীতি নয়, ইসলামোফোবিয়া ঠিক আছে, এটা হলো গ্লোবাল পার্সপেক্টিভে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে কলোনিয়াল লিগেসি ক্যারি করা যাওয়া। 3 নম্বর হলো সাংবাদিকের স্বাধীনতা ও সংকোচন। প্রথম কথা হলো ইনডক্ট্রিনেটেড লোক স্বাধীনভাবে চিন্তাই করতে পারে না, তার কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটি তার থাকে না। তো এখানে এই ধরনের লোক ওই যে প্রটোকল জার্নালিজম যে কথাটা বলে না, ইনভেস্টিগেটিভ জার্নালিজম বাংলাদেশে হয় না প্রায় বলতে গেলে, খুব ছোটখাটো বিষয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিজম হয়। তো কিন্তু মেজর ইস্যুগুলোতে আদৌ কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম হয় না। কেন হয় না? হয় না এই কারণে যে যেহেতু ইনডক্ট্রিনেটেড লোক দিয়ে দেশ চালানো হয়, মানে মিডিয়া চালানো হয়, সুতরাং ইনভেস্টিগেটিভ জার্নালিজম হবে না। সুতরাং সাংবাদিকতার স্বাধীনতা সংকোচন এই জায়গাটায় আসে। এখন এটার দাওয়াই কি? দাওয়াই হলো মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করা। মিডিয়ার স্বাধীনতা বলতে কি বোঝায় এটা স্পষ্ট করা উচিত ছিল। তো মিডিয়ার স্বাধীনতা বলতে কিন্তু অ্যাকচুয়ালি সাংবাদিকতার স্বাধীনতা বোঝায়। যেমন ওই যে উইকিলিক্সের জুলিয়ান অ্যাসাঞ্জ, সে কিন্তু মিডিয়াতে কোথাও চাকরি করে নাই, কিন্তু জুলিয়ান অ্যাসাঞ্জকে কেন মিডিয়া পার্সন হিসেবে দেখা হয়,
কারণ সে যেই কাজটা করছে এটা মিডিয়ার কাজ। তারপর আমাদের ওই যে স্বামী, ওই যে জুলকারনাইন সাহেব, তো ও যেই কাজটা করে এটা আসলে এক ধরনের ইনফরমেন্টের কাজও হতে পারে, কখনো কখনো জার্নালিজম করে, যেমন ওসিসিআর এসে যে লেখাগুলি লেখে, তো এটা যেটা লেখে এটা কিন্তু জার্নালিজমের কাজ, তাই না? আল জাজিরার ক্ষেত্রে হি ইজ এ ইনফরমেন্ট, মানে তথ্যদাতা আসলে, কিন্তু নিজে থেকে যা করে এটা এক ধরনের জার্নালিজমের কাজ, ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের কাজ। কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়া থাকে এটা ঠিক রিপোর্টিং এর মতো করে প্রেজেন্ট করে না। তো এই জিনিসটা হচ্ছে আমাদের, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমাদের এই মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করা বলতে সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করা, নাম্বার 1। নাম্বার 2, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিরোধী দুর্বৃত্ত অলিগারদের মালিকানা প্রতিরোধ, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এই তিনটা বৈশিষ্ট্য যাদের থাকে তারা মিডিয়া মালিক হতে পারে না। কেমন একটা এক্সাম্পল, বাংলাদেশের প্রচলিত আইনই আছে, এখানে কিন্তু টেলিভিশন বা পত্রপত্রিকায় বিদেশি মালিকানা বা বিদেশি শেয়ার নাই বাংলাদেশে। কেন নাই? নাই এই কারণে যে সে মনে করে যে সে একটা বিদেশি ফরেন ইন্টারেস্ট এখানে সার্ভ করতে পারে। তো লোন নিতে পারবেন আপনি আপনার মিডিয়া হাউসের জন্য, বা কিন্তু মালিকানা বা শেয়ার দিতে পারবেন না। তো এই জিনিসটা, এই একটা রেস্ট্রিকশন। তো এই রেস্ট্রিকশনটা সম্প্রসারিত করবেন অভ্যন্তরীণ যারা ডিস্টার্বিং এলিমেন্টস, যারা বিদেশি স্বার্থ রক্ষা করে বা ক্ষতি করে তাদের ব্যাপারে খুবই যৌক্তিক একটা বিষয়। 2 নম্বর হলো জনগণের কালচার ইতিহাসের যথাযথ উপস্থাপন। এটা ওই যে এডুকেশন প্রসেসের বিষয়, কালচার এবং ইতিহাস ওই এডুকেশন প্রসেসের ভিতরে তো ইন্ডোক্ট্রিনেশনের হয়ে গেছে, এডুকেশন তো আর নাই। তো সেটা গুরুত্বপূর্ণ। পাবলিক পারসেপশনকে আমলে নিয়ে রাষ্ট্রের মিডিয়া পলিসি প্রণয়ন, এটা হলো গুরুত্বপূর্ণ। এই জায়গাটা গিয়ে এখানে একটা কথা আছে, তারপর কথাটা শেষ হয়ে যাবে আমার। পাবলিক পারসেপশন, সেটা হলো এরিক ব্লুমরিজ বলে ওই ইরাকের যুদ্ধের সময় এক সাংবাদিক ছিল। এরিক ব্লুমরিজ সার্চ করে দেখবেন, ওয়াশিংটন ডিস্ট্রিক্ট, সেই ফটোগ্রাফার। তো ওয়াশিংটনে প্যালেস্টাইন হোটেলে বম্বিং করছে। বম্বিং করার পর ওয়াশিংটনে প্রচার দেওয়া হলো যে ওখানে আল কায়দার লোকজন ছিল, এদেরকে মারছে। তো কিন্তু সেই সময় কিন্তু ইরাক জাতিসংঘের কাছে একটা বৈধ রাষ্ট্র, তো এই ধরনের বিদেশি শক্তি এখানে হামলা করতে পারে না। তো ব্লুমরিজ ওইটা নিয়ে ভিডিও নিল, দেখাইলো যে এখানে আমেরিকান ইউনিট, আমেরিকা তার এজেন্টদের দ্বারা ওখানে কতগুলো নিরীহ লোককে খুন করেছে। তো এইটা ওয়াশিংটন পোস্টে দেওয়ার পরে এডিটর এটাকে কাপ করে ধরলো, এবং কলিন পাওয়েল পররাষ্ট্রমন্ত্রী সরাসরি তার সাথে কথা বলার পরে তার চাকরিটা খেয়ে দিল এবং তাকে অ্যারেস্ট করা হবে। অ্যারেস্ট ওয়ারেন্টের আগে লোক পালায় চলে গেল স্পেনে, তারপর ওখান থেকে গেল ভেনেজুয়েলায়। তো ভেনেজুয়েলায় থাকা অবস্থায় সে ericbloomberg.net নামে একটা ছোট ওয়েবসাইট করে, এবং এটার ভিতরে ছোট ছোট সব ভিডিও ক্লিপ দিয়ে রাখতো। একটা ভিডিও ক্লিপ এরকম CNN, কর্পোরেট নিউজ নেটওয়ার্ক, আমেরিকান আইডল, মানে মেশিন গানের আওয়াজ, এরকম 2 মিনিট 3 মিনিট যাওয়ার পরে তারপর শেষের দিকে আবার আসছে মাইকেল জ্যাকসন, তারপর মানে আমেরিকার ব্যাপারটা হচ্ছে যে আমেরিকান আইডল, মাইকেল জ্যাকসন, এইসব বিনোদনমূলক কতগুলি ফালতু জিনিস দেয় CNN। তো ফালতু জিনিস দিবার পরে তারপরে আবার একটা কোথায় কোন গন্ডগোল করতে গেছে, আমেরিকানরা কত বীর, তাদের বীরত্বের ট্যাঙ্কের আওয়াজ, কামানের আওয়াজ, এইসব দেয়। তো এটা হলো CNN, ওটার নাম দিল কর্পোরেট নিউজ নেটওয়ার্ক। তারপরে বললো সাপোর্ট অল্টারনেটিভ মিডিয়া। এটা হলো ভিডিও ক্লিপের শেষ কথা। মিডিয়া কথাটার অর্থ হলো যে পাবলিকের নিজের একটা মিডিয়া থাকতে আছে। তো এই জিনিসটা যখন ইউরোপ আমেরিকা জুড়ে চললো এই আন্দোলনটা, সেই সময় কিন্তু বাংলাদেশে এই কাজটা হয় নাই। এই কাজটা হলো কখন? 2015 সনে বিএনপি যখন আন্দোলন বন্ধ করে ঈদের পরে আন্দোলনের কথা বলা শুরু করলো, মানে ঘরে ঢুকে গেল। সেই সময় থেকে তখন তো এই ফিল্ডের লোকজনের কোনো কাজ নাই, তখন তারা ফেসবুকে গুতাগুতি করা শুরু করলো। তো এই গুতাগুতি করতে করতে একটা অল্টারনেটিভ মিডিয়া খারাপ হয়ে গেল, এবং প্রচলিত মিডিয়াগুলি প্রতি মানুষের আস্থা নষ্ট হলো। কিন্তু এটা হওয়া উচিত ছিল 10 বছর আগে। 10 বছর আগে যদি এটা সচেতন সিদ্ধান্তে হতো, তাহলে এই ফ্যাসিবাদ এখানে গ্রোই করে না। ওই সময় ইউরোপ আমেরিকা জুড়ে কর্পোরেট কন্ট্রোল মিডিয়ার বিরুদ্ধে যে ক্যাম্পেইন, যে বড় রকমের ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনটা হচ্ছে বড় আকারের একটা মানে ঘটনা। ওই সময় টাইম ম্যাগাজিন ছিল ওয়ার্ল্ড ম্যাগাজিন।
তো সেই টাইম ম্যাগাজিন এখন 90% আমেরিকান রিডার। আমাদের এখানে পত্রিকা টাইম ম্যাগাজিনের কিচেন না ছাপলে চলতো না। তারপর নিউজ উইক বন্ধ হয়ে গেল, তারপর নিউজ উইকের ব্র্যান্ডটা বিভিন্ন দেশে বিক্রি করে দিল। তো এইগুলি হলো। তো এই জন্য পাবলিক পারসেপশনকে আমলে নিয়ে রাষ্ট্রেরই মিডিয়া পলিসি প্রণয়ন করা দরকার, কারণ রাষ্ট্র তো ইন্ডোক্ট্রিনেশন প্রসেসটাও কন্টিনিউ করতেছে, এইটার সংস্কার দরকার, তারপর ইত্যাদি ইত্যাদি। তো এই হলো মুদ্রা কথাটা। তো বাংলাদেশের মিডিয়াকে প্রো পিপুল বা ঠিকঠাক করতে গেলে এটার প্রয়োজন আছে। তো এটাই আর কি। তো এখন এটা নিয়ে কি আর কিছু কথা আছে? পরবর্তী সেশন যাক। তো ঠিক আছে, থ্যাংক ইউ।